তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি ভগীরথ সরকার, বদলপুর হাই স্কুলের বাংলা শিক্ষক। তোমরা জানো যে গোটা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে গেছে, আমরাও তার থেকে রেহাই পাইনি। সেই জন্য তোমরা যারা গৃহবন্দী আছো, ঘরের মধ্যে আছো, তোমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে ভেবে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের অত্র এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন বিষয়ে ক্লাস 8 to 10 এর ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর একটা চেষ্টা প্রয়াস নিয়েছে। আমরা সেই প্রয়াসকে সাধুবাদ জানাই এবং আমরা এটাও আশা করছি যে তোমরা যারা ঘরে বসে প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করছো, তোমরা কিছু না কিছু উপকৃত হচ্ছ। আমাদের কাছে খবরও আছে যে তোমরা নিয়মিত এই ক্লাসগুলো ফলো করছো এবং অনুশীলন করছো, যার জন্য আমরা নিজেরাও ক্লাস করে খুব আনন্দ পাচ্ছি যে তোমাদের একটু অন্তত এই লকডাউনের পিরিয়ডে কিছুটা তোমাদের পাশে দাঁড়াতে পেরেছি। তো তোমাদের যে কথাটি বলার, যে দীর্ঘ দিন ধরে তোমরা ঘরে বসে থাকতে থাকতে তোমাদের আর ভালো লাগছে না। তোমাদের এখন মনে হচ্ছে যে কবে কখন স্কুল শুরু হবে, বাইরে বেরোবো। কারণ তোমাদের শিশু মন সবসময় চায় খোলা আকাশে নিচে, খোলা আকাশের যে সুন্দর এবং মধুর পরিবেশ, সেই পরিবেশের মধ্যে নিজেদের রেখে তোমরা খেলাধুলার মাধ্যমে নিজেদের বড় করবে, নিজেদের মানসিক এবং শারীরিক যে বিকাশ, সেই বিকাশ ঘটাবে। সেই সুযোগ থেকে তোমরা আপাতত কিছুটা বঞ্চিত হয়েছ। আমাদের এই অবস্থাটা থাকবে না। আমরা সবাই মিলে চেষ্টা করছি, গোটা দেশ গোটা বিশ্ব চেষ্টা করছে, এই অবস্থার অবসান খুব তাড়াতাড়ি হবে। তোমরাই তখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সেই গানটা গেয়ে উঠবে, আমার মুক্তি আলয় আলয় এই আকাশে। তাহলে তোমরা তখন আনন্দে স্কুলে যাবে, পড়াশোনা করবে। সেই আশা, সেই প্রত্যাশা আমরা রাখি। তোমরা আজকে আমাদের ক্লাসরুমে আমরা ঢুকে যাচ্ছি, তোমরা খাতা কলম বই নিয়ে বসে যাও। আজকের বিষয় হলো অষ্টম শ্রেণীর আমি ব্যাকরণ পড়াবো, বাক্যের ভাব ও রূপান্তর। ক্লাস 8-এর বাক্যের ভাব ও রূপান্তর। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে বাক্য কি, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার ও কি কি, সেটাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় কিভাবে নেওয়া যায়, অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে, সেই বিষয়গুলো আমরা একে একে যাব। তাই বাক্য আমাদের প্রথমে জানতে হবে বাক্য ক প্রকার। আমাদের যদি আমরা দেখি, বাক্য দুই প্রকার। একটা হলো গঠনগত দিক থেকে, আরেকটা হলো অর্থগত দিক থেকে। গঠনগত দিক থেকে কি কি আছে? সরল, জটিল, যৌগিক। অর্থগত দিক থেকে কি আছে? নির্দেশক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, বিস্ময়বাচক, প্রার্থনাবাচক ইত্যাদি। এবার এর আগে আমাদের কিন্তু একটু জানতে হবে, সেটা হলো যে বাক্য কাকে বলে। তোমরা প্রত্যেকে জানো, ছোট ক্লাসেও পড়েছো বাক্য কাকে বলে। তাহলে কাকে বলে বাক্য? কতগুলি শব্দ, বা আমরা যদি সেটাকে পদও বলি, অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। তাহলে সেই শব্দ তার কোনো অর্থ থাকে না। তাহলে কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে একটা অর্থ প্রকাশ করে তাকে বলবো আমরা বাক্য। তাহলে কাকে বলে বাক্য? কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে কোনো অর্থ প্রকাশ করে তাকে বলবো আমরা বাক্য। এবার এটাকে তোমরা যদি অনেকে মনে করো যে আমরা এর সঙ্গে, দেখো আমাদের ভাষা, এক ভাষার সঙ্গে অন্য ভাষার কিন্তু সংযোগ আছে। এবার এই বাক্যের সংজ্ঞাও কিন্তু তোমরা ইংরেজিতেও দিতে পারো অনেক ইচ্ছে করলে। সে কি আছে? ইংরেজিতে আমরা কি বলবো? যে এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। তাহলে তো এখানেও ঠিক একই, কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি একটা সম্পূর্ণ ধারণা, অর্থ প্রকাশ করে তাকে বলবো আমরা বাক্য।
তাহলে বাক্য দু প্রকার, একটা হলো গঠনগত দিক থেকে, আরেকটা হলো অর্থগত দিক থেকে। আমাদের আলোচ্য বিষয় কিন্তু গঠনগত দিক থেকে নয়, তাও কিন্তু আমরা একটু টাচ করে যাচ্ছি। সরল, জটিল, যৌগিক, এটা হলো গঠনগত দিক থেকে। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় সরল বাক্য। জটিল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে এবং সেই অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, তাকে বলবো জটিল বাক্য। আর যৌগিক বাক্য যে বাক্য একাধিক সরল বাক্য বা একাধিক জটিল বাক্য মিলে একটা বাক্য হয় তাকে বলবো আমরা যৌগিক বাক্য। তাহলে সেটা আমাদের যেহেতু আলোচনার বিষয় না, আমরা উদাহরণে যাচ্ছি না। এবার আমাদের আলোচ্য বিষয় হলো বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ। তাহলে প্রথমে যদি আসি আমরা যে অর্থগত দিক থেকে বাক্যকে কত শ্রেণীতে ভাগ করা যায়, কত ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা যদি প্রথমে 1 নম্বরে যাই, নির্দেশক বাক্য বা নির্দেশাত্মক বাক্য, নির্দেশক বা নির্দেশাত্মক বাক্য। তাহলে নির্দেশক বাক্য কাকে বলে? নির্দেশক বাক্য বা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি বা বিবৃতিমূলক। বিবৃতিমূলক বাক্য, নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এবার নির্দেশক বাক্য মানে কি? যার দ্বারা কোনো কিছু নির্দেশ করে। বিবৃতিমূলক তাই, অর্থাৎ কোনো ঘটনার বিবরণ দেওয়া, তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাতে যাই তাহলে দেখব যে ঘটনার দ্বারা কোনো কিছু বিবরণ দেওয়া হয় তার মধ্যে কোনো অঙ্গ মানে বিশেষ ভঙ্গিমা, কথার বিশেষ ভঙ্গিমা নেই, সাধারণ ঘটনাটা সাধারণভাবে বলা, সেটাকে বলা হয় নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এবার সেই নির্দেশকমূলক বাক্য হাও হতে পারে, অর্থাৎ সেটা অস্তাত্মক হতে পারে, আবার নস্তাত্মক হতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো যে বিবৃতিমূলক বাক্য বা নির্দেশাত্মক বাক্য বা নির্দেশক বাক্য ক প্রকার। তাহলে নির্দেশক বাক্য কিন্তু 2 প্রকার। কি সেটা? আমি একটু মুছে দিচ্ছি। একটা হলো নির্দেশক বাক্য ক প্রকার? 2 প্রকার। 1 নম্বর অস্তাত্মক বা সদর্থক। 2 নম্বর নয়ার্থক বা নেতিবাচক। তাহলে অস্তার্থক বা সদর্থক। অস্তার্থক মানে হাবাচক, এটাকে আমরা হাবাচক বাক্য বলতে পারি। সদর্থক মানে যেটা সমর্থন করা হয়। নস্থক, নর্থক, নর্থক বা নেতিবাচক। তাহলে আমরা দুটো পেলাম, একটা হলো অস্তার্থক বা সদর্থক বা হাবাচক, আর একটা হলো নেতিবাচক বা নয়ার্থক বা নাবাচক। তাহলে অস্তার্থক বাক্য কাকে বলে? ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আমরা যখন রূপান্তরে যাব তখন ইংরেজির সঙ্গে আমরা পারলে কিছুটা তার টালি করে দেখাবো যে আমাদের ইংরেজি ভাষার সঙ্গে বাংলা ভাষার সংযোগ কতটা, এবং অনেক সময় আমরা দেখি একে অপরের মনে হয় পরিপূরক। তাহলে হাবাচক বাক্য কাকে বলে? যে বাক্যের মাধ্যমে কোনো ঘটনার সদর্থক বা তার কোনো ইতিবাচক কথা বা বক্তব্য পেশ করা হয় তাকে বলা হয় সদর্থক বা অস্তার্থক বাক্য। যেমন আমি ভাত খাই, আমি বিদ্যালয়ে যাই, আমি পড়াশোনা করি, এই সবই কিন্তু সদর্থক বাক্য। এবার নস্তার্থক বা নয়ার্থক বা নাবাচক বাক্য কি? যে ঘটনার দ্বারা কোনো বাক্যে বা কোনো ঘটনা নেতিবাচক বিবরণ দেওয়া হয়, না সূচক। আমি বিদ্যালয়ে যাই না, আমি পড়াশোনা করি না, আমি দুষ্টমি করি না, এগুলো সবই কিন্তু নেতিবাচক বাক্য। তাহলে দেখো এই দুটো বাক্যের মধ্যে আমরা যেটা বলছিলাম
যে নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য কাকে বলে? যে বাক্যের মাধ্যমে কোনো ঘটনার যখন বিবরণ দেওয়া হয় তার মধ্যে কোনো সেই অর্থে বিশেষ ভঙ্গিমা, কথার মধ্যে বিশেষ ভঙ্গিমা নেই, যেভাবে ঘটে গেছে ঘটনাটা ঠিক সেইভাবে তাকে প্রকাশ করা হয়েছে, সেটাকে বলা হয় বিবৃতিমূলক বা নির্দেশক বাক্য। সেটা হাবাচক যখন হবে, ঘটনা যেটা সত্য ঘটনা সেটা প্রকাশ হবে। নাবাচক যখন হবে, ঘটনা যদি মিথ্যা হয়, মিথ্যাটাও যদি আমাদের কখনো আবার মানে নাবাচক হলেই সেটা যে মিথ্যা হবে তা নয়, সেটা সত্য আমি জানি না, এটা সত্য ঘটনা। তাহলে এইভাবে কিন্তু আমরা হাবাচক থেকে নাবাচকে যেতে পারি। অর্থাৎ আমাদের নির্দেশক বাক্য দুই প্রকার। এবার আমরা আসবো প্রশ্নবাচক বাক্য। তোমরা জানো প্রশ্নবাচক বাক্য কাকে বলে? পড়েছো? যার মাধ্যমে কারো কাছ থেকে কিছু জানতে চাওয়া হয় বা কাউকে প্রশ্ন করা হয় বা জিজ্ঞেস করা হয়, তাকে বলা হয় প্রশ্নবাচক বাক্য। ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্য। আবারও বলছি, এই সেন্টেন্সটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের বাংলা ভাষাতে যেমন বাক্যের রূপান্তর ঘটাতে হবে, ইংরেজিতেও তোমরা যখন যাবে তখন দেখবে তোমরা যখন ভয়েস চেঞ্জ করবে তখন সেন্টেন্স লাগবে, যখন ন্যারেশন করবে তখনও কিন্তু সেন্টেন্স লাগবে। সুতরাং এটাকে খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে তোমাদের মাথায় নিতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বোধগম্য করতে হবে। তাহলে দেখবে পরবর্তী ধাপগুলোতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বা প্রশ্নবাচক বাক্য? আমাদের মূল হলো প্রশ্নবাচক বাক্য। যে বাক্যের দ্বারা কারো কাছ থেকে কিছু জানতে চাওয়া হয় বা কাউকে কিছু জিজ্ঞেস করা হয় তাকে বলে প্রশ্নবাচক বাক্য। এবার দেখো, প্রশ্নবাচক বাক্য তোমাদের হয়তো অনেক ধরনের আছে, বেশ কয়েকটা ভাগ আছে। সেটা আমরা অত ডিটেলসে গেলে বাক্যের রূপান্তরটা আমরা দেখাতে পারবো না। যেমন আমাদের বাংলাতে ক, এই কটাকে কখনো কি, কখনো দীর্ঘইকার, কখনো হ্রস্বইকার দিয়ে আমরা ক দিয়ে প্রশ্ন করি যে তুমি যাবে কি, তুমি কি খাবে, তুমি কোথায় যাবে, তুমি কি করবে। এগুলো কিন্তু আমাদের প্রশ্নবাচক এই ক। আবার এটাকে যখন আমরা ইংরেজিতে যাবো তখন ডাব্লিউএস হয়ে যাবে। ডাব্লিউএস মানে ডাব্লিউ দিয়ে কি হয়, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়াই, এস দিয়ে হাউ, ডাব্লিউ দিয়ে হোম ইত্যাদি। তাহলে এটাকে আমাদের বাংলা বলে ক, ইংরেজিতে বলে এইচ, ডাব্লিউএস। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের থাকে। আবার কখনো সাহায্যকারী ভাব, যেটা ইংরেজিতে আছে আমাদের বাংলাতে সেটা নেই, হা না দিয়ে অক্সিলারি ভাব দিয়ে সাহায্যকারী ভাব দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি। খাবে কি, যাবে কি, এই যে ব্যাপারগুলো। এবার এরপরে আমাদের যেটা আছে সেটা হলো লগ্ন প্রশ্ন। লগ্ন প্রশ্ন কি? যে এমন কিছু কথাবার্তা আছে বা আমাদের লেজুর জুড়ে দেওয়া হয় যে তুমি যাবে তাই তো, তুমি খাবে তাই তো। এই যে তুমি খাবে কি না বলে আমরা বলছি তুমি যাবে তাই তো, অর্থাৎ শিওর হওয়া, এটাকে বলা লগ্ন প্রশ্ন। এরপরে আছে হলো আমাদের সামাজিক আলাপচারিতা। আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ জীব। সমাজে বসবাস করতে গিয়ে আমরা অনেক সময় একের সঙ্গে ভাবের আদান প্রদান করি, না করলেও হয় সেই সময়টা। কিছু কিছু সময় আমার এক প্রতিবেশী বাজারে যাচ্ছে আমার সামনে দিয়ে, আমি দেখতে পাচ্ছি সে বাজারে যাচ্ছে, জিজ্ঞাসা করলেও কিছু জায়গায় আসে না, না করলেও কিছু জায়গায় আসে না। কিন্তু যেহেতু আমি বললাম যে আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বাস করি, ওটাই তখন আমার কাছে একটা তার সঙ্গে আলাপচারিতার একটা বিষয় হয়ে যায়। কি বাজারে যাচ্ছেন, কি ভালো আছেন তো, এই যে বিষয়গুলো। তাহলে এগুলো কিন্তু কিছুটা আমাদের সামাজিক আলাপচারিতার প্রশ্ন। আরেকটা আছে প্রতিস্পর্ধামূলক। প্রতিস্পর্ধামূলক যে আমি কাউকে কেয়ার করি না, ডোন্ট কেয়ার। সেখানে ওই যে আমি কি ডরাইছো কি ভিখারি রাঘবে, এরকম অনেক প্রশ্ন মানে আমাদের প্রশ্নবাচক ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এসে যান। এগুলো তোমরা একটু জানবে। এটা যদি খুব বেশি ডিটেলসে যাই তাহলে আগেই বললাম যে রূপান্তর করতে একটু অসুবিধা হবে, তোমাদের মূল কিন্তু যেতে হবে রূপান্তরে। তার আগে কিন্তু সেন্টেন্সগুলো আমরা জেনে নিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? প্রশ্নবাচক বাক্য যার দ্বারা বা যার সাহায্যে কাউকে প্রশ্ন করা হয়, কারো কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়, জিজ্ঞেস করা হয়, তাকে বলা হয় প্রশ্নবাচক বাক্য। এরপরে আছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা, ইংরেজিতে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। অনুজ্ঞাসূচক বাক্য ইংরেজিতে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানেটা কি? যে বাক্যের দ্বারা
কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি করা হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। আমরা কাউকে আদেশ করি, এই কাজটা করে দিত, অনুজ্ঞাসূচক বাক্য। কাউকে অনুরোধ করি, তুমি এই কাজটা করো না, এটা অনুরোধ। কাউকে অ্যাডভাইস দেই, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তাহলে এগুলো কিন্তু আমাদের অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে পড়ে। ইংরেজিতে বলে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরওয়ার্ড। তাহলে এই বিষয়গুলো আমাদের কিন্তু এই টার্মগুলো জানতে হবে। তাহলে যে বাক্যের দ্বারা কাউকে আদেশ করা হয়, যে বাক্যের দ্বারা কাউকে উপদেশ দেওয়া হয়, যে বাক্যের দ্বারা কাউকে অনুরোধ করা হয়, যে বাক্যের দ্বারা কাউকে নিষেধ করা হয় বা না করা হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। এবার আমরা যাব বিস্ময়সূচক, প্রার্থনাসূচক বাক্যটা আগে আসি। প্রার্থনাসূচক বাক্য যেটাকে ইংরেজিতে বলে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। আমরা অনেক সময় দেখবো বা তোমরা দেখেছো যে আমরা অনেকের জন্য প্রার্থনা করি, কারো মঙ্গল কামনা করি, কারো শুভ কামনা করি, কোনো দেশের মঙ্গল কামনা করি, কোনো জাতির মঙ্গল কামনা করি, কোনো মানুষের মঙ্গল কামনা করি। সেটা কিন্তু প্রার্থনাসূচক বাক্য হয়। যে তুমি জীবনে প্রতিষ্ঠিত হও, তুমি জীবনে উন্নতি লাভ করো, ভগবান তোমার মঙ্গল করুন, এগুলোকে কিন্তু বলা হয় প্রার্থনাসূচক বাক্য। আমি কারো মঙ্গল কামনা করলাম, ভারতবর্ষ দীর্ঘজীবী হোক, ভারতবর্ষ আমরা যারা ভারতবর্ষে বাস করি আমাদের কিন্তু দেশ মাতার আমরা জয়গান গাই, ওই জন্য কিন্তু আমরা ভারত মাতাকেও আমরা তার শুভ মঙ্গল ইত্যাদি কামনা করি। তাহলে যে বাক্যের দ্বারা কারো প্রার্থনা, কারোর জন্য প্রার্থনা, কারো মঙ্গল কামনা করা হয় তাকে বলা হয় প্রার্থনাসূচক বাক্য। এবার হলো বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য কি? ইংরেজিতে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। যে বাক্যের দ্বারা কারো মনে আনন্দ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা, যন্ত্রণা ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। সেটা কিভাবে হয়? আমরা অনেক সময় দেখি যে আমাদের যদি কোনো যে জিনিস দেখে ভালো লাগে তখন আমরা বলেই ফেলি মনের অজান্তে, বাহ কি সুন্দর দৃশ্য। আবার যদি আমাদের মনে কোনো খারাপ কিছু হয় তখন কিন্তু আমরা দুঃখে, হায় কি সর্বনাশ হলো। আবার যখন আমরা খেলার মাঠে যাই তখন আমরা কিন্তু চিৎকার করে উঠি আনন্দে, সেটা কিন্তু হায় বা হোররা, ইংরেজিতে বলে হোররা, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলায় জয়লাভ করেছি। তাহলে এগুলোকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা দেখলাম যে আমাদের অর্থগত দিক থেকে বাক্যের এই শ্রেণী বিভাগ, এছাড়াও যেগুলো আছে সেগুলো তোমাদের সিলেবাসে সেই অর্থে নেই, অত ডিটেলসে আমি যাচ্ছি না। যেটুকু তোমাদের সিলেবাসে আছে সেটুকুকে নিয়েই আলোচনাটা কিন্তু হচ্ছে। তাহলে অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ আমরা দেখলাম। কি আছে? নির্দেশক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। যে বাক্যের দ্বারা কোনো ঘটনার বিবরণ দেওয়া হয় তাকে বলা হয় নির্দেশক বাক্য। নির্দেশক বাক্য দুই প্রকার, একটা অস্তার্থক আর একটা হলো নয়ার্থক। অস্তার্থকে আরেকটা প্রতিশব্দ আছে সদার্থক, নয়ার্থকে আছে নাবাচক বা নেতিবাচক। তাহলে অস্তার্থক এবং সদার্থক যার দ্বারা কোনো ঘটনা সমর্থন বা ভাবাচক কোনো বক্তব্য প্রকাশিত হয় তাকে বলে সদার্থক। আর যে বাক্যের দ্বারা কোনো ঘটনা নাবাচক বিবৃতি প্রকাশিত হয় তাকে বলে নয়ার্থক। যেমন প্রথমটা আমি বিদ্যালয়ে যাই, দ্বিতীয়টা আমি বিদ্যালয়ে যাই না। এটা কিন্তু আমাদের দুটোর উদাহরণ। এবার যখন আমরা পরিবর্তনে আসব, হাবাচক থেকে নাবাচক, তখন কিন্তু আলাদা হয়ে যাবে। হাবাচক থেকে নাবাচক যখন আসবো তখন আলাদা হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা একটা করে দেখি যে আমাদের হাবাচক থেকে নাবাচকে রূপান্তরিত করো। তোমাদের পরীক্ষাতে আসলো যে হাবাচক থেকে নাবাচকে রূপান্তরিত করো, তাহলে কি হবে? যে কোনো অর্থের পরিবর্তন না ঘটিয়ে হাবাচক থেকে নাবাচক বা নাবাচক থেকে হাবাচক। এটা একইভাবে ইংরেজিতেও আমরা বলতে পারি যে তোমাদের কি থাকে, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং ইট মিনিংস, অর্থাৎ এর অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাও। আমরা যদি বলি কুবের
চুপ করে থাকে, তাহলে বাক্যটা আমাদের কি আছে? হাবাচক বাক্য আছে। অর্থাৎ কুবে যে চুপ করে আছে সেই কথাটাই বলছে। এবং আমাদের নির্দেশক বাক্যের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা এখানে কিন্তু প্রকাশিত আছে। দেখো এখানে কোনো এই কি করছিস, অমুক করছিস, আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রশ্ন কিচ্ছু নেই। ঘটনার বিবরণ জাস্ট সিম্পলি দেওয়া আছে। কুবের চুপ করে থাকে, তাহলে এই বাক্যটা কি বাক্য আছে আমাদের? অস্তার্থক বাক্যে। এবার ব্র্যাকেটে তোমার দেওয়া আছে যে নেতিবাচক, অর্থাৎ আমাদের তখন বুঝে নিতে হবে যে এটাকে না বাচক বাক্যে রূপান্তরিত করো। উপরে যেহেতু আমাদের লিস্টে দেওয়া আছে, নির্দেশ অনুযায়ী বাক্যের অর্থের রূপান্তর ঘটা, রূপ যোগ অন্তর, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া, তার অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে। তাহলে কুবের চুপ করে থাকে, এটাকে যদি আমরা বিপরীত শব্দ যোগে বলি, তাহলে কুবের কিছু, কুবের কথাটা আমরা রেখে দিলাম। কুবের কিছু বলে না, তার মানে কুবের চুপ করে থাকে। দেখো অর্থ ঠিক আছে, অথচ একটা না এসছে, না সূচক একটা শব্দ এসছে, তাহলে আমাদের হাবাচক থেকে নাবাচক যখন করব, অর্থটাকে ঠিক রেখে আমরা হাবাচক থেকে না বাচক যাব। তাহলে এরকম উদাহরণ আমাদের অনেক আছে। যেমন যদি বলি অদ্য সময় অতীত হইয়াছে, অদ্য সময় অর্ধ সময় অতীত হয়েছে, এটা কিন্তু হাবাচক বাক্যই আছে আমাদের। এটাও কিন্তু আমাদের অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে হাবাচক থেকে নাবাচকে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? অর্ধ সময় অর্ধ সময় আর নেই, তাহলে এটাকে আমরা বলবো বা অর্ধ সময় আর নেই। না থাকা মানেই হলো অতীত হয়ে গেছে, পার হয়ে গেছে। আমরা সবাই বলি না যে আজকে আর খেলার সময় নেই, চল বাড়ি যাই, তার মানে অতীত পার হয়ে গেছে। অতীত মানে যেটা ঘটে গেছে অলরেডি, পাস্ট। তোমরা টেন্সে বলেছো পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে অর্ধ সময় অতীত হয়েছে, অর্ধ সময় আর নেই। আচ্ছা, এখানে নেই হবে না, এখানে হবে নাই। কেন? আমাদের যখন একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাব, তোমাদের কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যাতে না ঘটে। তাহলে এখানে দেখো অতীত হইয়াছে, এই হইয়াছে এটা কিন্তু আমাদের সাধু ভাষা, নাই এটাও সাধু ভাষা নিয়ে আসতে হবে। যদি নেই তখন চলিত ভাষা হয়ে যাবে, সুতরাং সাধু চলিতের মিশ্রণ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস সেটা হলো যে টেন্সে ক্রিয়ার কাল, তোমরা এরপরে বলবে ক্রিয়ার কাল, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরা ঘটিত অতীত, এরকম। অর্থাৎ একদম টেন্স। দেখো বাংলাতে এবং ইংরেজির সঙ্গে বারবার কিন্তু আমি বলছি, বাংলাটা ভালো করে পড়লে ইংরেজিটা তুমি বুঝতে পারবে, ইংরেজিটা যদি ভালো করে পড়ো তাহলে বাংলাটাও কিন্তু খুব সহজে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো আমাদের এটা কিন্তু হইয়াছে সাধু ভাষা, এখানে নাই সাধু ভাষা। তাহলে ভাষার যাতে মিশ্রণ না ঘটে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং টেন্স যে টেন্সে আছে ঠিক সেই টেন্সে, সাধু ভাষায় থাকলে প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে। তাহলে দেখো আমরা এবার কি করলাম, অস্তার্থক থেকে নস্তার্থক, নস্তার্থক থেকে অস্তার্থক আমরা করতে পারি। এবার তার আগে আমরা যাব প্রশ্নবাচক বাক্য। প্রশ্নবাচক বাক্যে আমরা কি দেখব, যে যার দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে বলা প্রশ্নবাচক বাক্য। তোমরা জানো কি বলবো, রবীন্দ্রনাথের নাম সবাই জানে। এটা আমাদের দেখো, এটা নির্দেশক বাক্যে আছে, রবীন্দ্রনাথের নাম সবাই জানে, নির্দেশক বাক্য কিন্তু অস্তার্থক। নির্দেশক এবং অস্তার্থক, এটা যদি আমাদের বলা হয় যে এটাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করো, তাহলে আমাদের কি করতে হবে,
রবীন্দ্রনাথের নাম কে না জানে, এবং শেষে একটা অবশ্যই প্রশ্নবাচক চিহ্ন দিতে হবে। রবীন্দ্রনাথের নাম কে না জানে, তার মানে রবীন্দ্রনাথের নাম সবাই জানে, তাই তো? তাহলে কি হলো, আমাদের দেখো অর্থ ঠিক থাকলো, অথচ আমাদের নির্দেশক বাক্য থেকে, নির্দেশক বাক্যের যে ভাগ সদর্থক, সেই বাক্য থেকে আমরা কিন্তু চলে আসলাম প্রশ্নবাচক বাক্যে। রবীন্দ্রনাথের নাম সবাই জানে, যদি আমাদের এটা থাকতো যে রবীন্দ্রনাথের নাম সবাই, রবীন্দ্রনাথের নাম কে না জানে, যদি এটাকে বলে নির্দেশক বাক্য রূপান্তর করো, তাহলে হবে রবীন্দ্রনাথের নাম সবাই জানে। তাহলে প্রশ্নবাচক হয়ে গেল। দেখো এবার আসবো আমরা অনুজ্ঞাসূচক বাক্যে। অনুজ্ঞাসূচক বাক্যে কি বলছিলাম, যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ইংরেজিতে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। তাহলে দেখো একটার সঙ্গে কিন্তু একটা মিল আছে, বাংলার সঙ্গে। আমি বারবার কিন্তু বলছি যে বাংলা এবং ইংরেজি দুটো কিন্তু তোমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। বাংলা ভাষা ভালো করে পড়লে ইংরেজি ভাষাটা তোমরা বুঝতে পারবে, ইংরেজিটাও ভালো করে পড়লে বাংলাটাও ঠিক বুঝতে পারবে। যেমন দেখো আমাদের অনুজ্ঞাসূচক বাক্যে যদি আমরা একটা উদাহরণ দেই, কি দেখতে পাবে, এগিয়ে চলতে হবে। এটা কিন্তু আমাদের নির্দেশক বাক্যের অস্তর্থক যে ভাগ, সে ভাগে এগিয়ে চলতে হবে। এটাকে যদি আমরা অনুজ্ঞাবাচক বাক্যে নিয়ে যাই, তাহলে কি হবে, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলতে হবে, সেটাকে কিন্তু আমাদের অনুজ্ঞাবাচক বাক্যে চলে আসলো, এগিয়ে চলো। এবার আরো দেখবে যে গরিবকে ঘৃণা করা অনুচিত। অনুচিত, এটা যদি আমাদের অনুজ্ঞাবাচক বাক্যে আসে, তাহলে কি হবে, গরিবকে ঘৃণা করবে না। এটা নেগেটিভ সেন্সে আসলো, কিন্তু এটা দ্বারা এক ধরনের উপদেশ দেওয়া যায় যে গরিবকে ঘৃণা করো না। আমাদের অনুজ্ঞাবাচক বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধের যে ভাগ, সে ভাগের মধ্যে পড়ে। এবার বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য কি, যে বাক্যের দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা, হর্ষ ইত্যাদি প্রকাশিত হয় তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য। আমরা খেলার মাঠে যে আনন্দ উপভোগ করলে আমরা চিৎকার করে উঠি, আনন্দে লাফিয়ে উঠি, মনে দুঃখ পেলে দুঃখিত হই, তার জন্য কান্না করি, তারও একটা ভাব আছে। তাহলে বিস্ময়সূচক বাক্যে আমাদের কি হবে, দৃশ্যটি খুবই চমৎকার, দৃশ্যটি খুবই চমৎকার। তাহলে এবার যখন আমরা এই দৃশ্যটি চমৎকার দৃশ্য দেখে আমাদের মনে কি হবে, বাহ কি সুন্দর দৃশ্য। এখানে কিন্তু বিশ্ববোধক চিহ্নটা দিতে হবে, বাহ কি সুন্দর দৃশ্য, বাহ বাহ কি চমৎকার দৃশ্য, এটাও বলতে পারি। তাহলে এটা কিন্তু বিশ্ববোধক বাক্যের একটা উদাহরণ। তাহলে আছে আমাদের প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্যতে কি আছে, প্রার্থনা সূচক বাক্যে কি বলছিলাম, যে বাক্যের দ্বারা কারোর জন্য প্রার্থনা করা হয় তাকে বলা হয়, বা কারো মঙ্গল কামনা করা হয় তাকে বলা হয় প্রার্থনা সূচক বাক্য। এই দণ্ড মঞ্জুর করুন, এটা কিন্তু আমরা প্রার্থনা সূচক বাক্য নিয়ে গেলে কি হবে, এই দণ্ড
মঞ্জুর করা হোক। এবার বাক্যে গেলে এটাকে আমরা ভাববাচ্য বলতে পারি। যাই হোক, তাহলে আমাদের দেখো, আমরা বলছিলাম বারবার যে আমাদের বাক্যের গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে দুই প্রকার। গঠনগত দিক থেকে সরল জটিল যৌগিক, অর্থগত দিক থেকে নির্দেশক, প্রশ্নবাচক, অনুজ্ঞা, প্রার্থনাসূচক এবং বিস্ময়সূচক। নির্দেশক বাক্যকে আবার দুভাগে ভাগ করছে, একটা অস্তার্থক বা ইতিবাচক, নয়ার্থক বা নেতিবাচক, প্রশ্নবাচক বাক্য এবং অনুজ্ঞাবাচক বাক্য, প্রার্থনা, বিস্ময়। এটা কিন্তু আমাদের, যেহেতু একটু সময় আছে, তোমাদের আরেকটু বলি যে তোমরা এই বিষয়টা বাড়িতে একটু দেখবে। দেখার পরে তোমরা এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার চেষ্টা করবে। এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার চেষ্টা করবে, ঠিক সংজ্ঞাটাকে আগে জেনে নিবে, সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করবে যে কাকে বলে নির্দেশক বাক্য, নির্দেশক বাক্যের কি শ্রেণীবিভাগ, হাবাচক নাবাচক, অর্থ ঠিক রেখে কিভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া যায়। তাহলে সেইভাবে তোমরা অনুশীলন করবে, দেখবে খুব সহজ হয়ে যাবে, খুব কঠিন কিছু মনে হবে না। তোমাদের পরীক্ষাতে যেভাবেই আসুক, যাই আসুক, তোমরা অতি সহজে এর উত্তর করতে পারবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে আশা রাখি এবং ক্লাসকে সবাই ফলো করছো। দেখো, একটা কথা তোমাদের বলি, তোমরা সবাই ঘরে আছো ঠিকই, কিন্তু একটা মনে আনন্দ পাওয়ার তোমার বিষয় আছে। সেই বিষয়টা হলো যে আমাদের অত্র এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তোমাদের মনোযোগ সহকারে তোমাদের পঠন পাঠন করাচ্ছে। তোমরাও মনোযোগ সহকারে সেই পঠন পাঠনের অংশীদার হচ্ছ। এখানে একটা আনন্দের বিষয় এই জন্যই বলছি, তোমরা বিদ্যালয়ে যখন দেখো একই মাস্টারমশাই একই ক্লাস করাচ্ছে, একই দিনে একই মাস্টারমশাই বাংলা শিক্ষক তিনি বাংলা করাচ্ছেন, ইংরেজি শিক্ষক ইংরেজি করাচ্ছেন। এখানে কিন্তু একটা মজার বিষয়, সেটা হলো আশেপাশে যত স্কুলগুলো আছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের পড়াচ্ছেন, নতুন নতুন শিক্ষকদের সঙ্গে তোমাদের পরিচয় ঘটছে এবং তোমাদের সম্পর্কে তারা জানছে, তোমরাও তাদের সম্পর্কে জানছো। সুতরাং তোমাদের যে কৌতূহল, জানার যে ইচ্ছে, জানার যে আগ্রহ, সেই আগ্রহটা আমার মনে হয় একটু হলেও বেড়েছে। এইটাকে ধরে রাখবে এবং পরবর্তীতে তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয়, তোমরা এই মাস্টারমশাইগুলোর সাথে বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রাখবে, দেখবে তোমরা উপকৃত হবে। সবাইকে আবার ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে শেষ করছি।